রানা প্লাজার ধ্বংসস্তূপে আজও আত্মার আর্তনাদ। সেই দিন মারা গিয়েছিল ১১০০ নারী, আহত হয়েছিল ২৫০০ জন ভাই বোন। আমার নাম রূপা, আমি সাভারের বাসিন্দা। রানা প্লাজার সেই ভয়ঙ্কর ধ্বংসস্তূপ থেকে মাত্র ১ কিলোমিটার দূরে আমার ফ্ল্যাট। প্রায় প্রতিদিনই সেই জায়গাটা চোখে পড়ে, অথচ কখনোই ঠিকভাবে তাকাতে পারিনি। ওখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল ফাঁকা জমি, ঘাসে ঢাকা, কোথাও কোথাও পুড়ে যাওয়ার জড, ভাঙা কংক্রিটের টুকরো এখনও মাটির নিচে কেমন যেন কাঁদে। ২০১৩ সালের ২৪শে এপ্রিল, আমি তখন কলেজে পড়ি। সেই দিন সকালে এমন এক শব্দ হয়েছিল যেন পৃথিবীটা নিজেই হঠাৎ ভেঙে পড়ছে। আমি দৌড়ে গিয়েছিলাম ঘটনাস্থলে। ধুলার মধ্যে শুধু চিৎকার, রক্ত, ধোঁয়া আর মানুষের আর্তনাদ। কেউ মা ডাকছে, কেউ পানি চাইছে। আমি এখনও ভুলতে পারি না সেই গন্ধটা, পচে যাওয়া কাপড়, রক্ত, সিমেন্ট আর পোড়া লোহার গন্ধ। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু সেই জায়গার বাতাস এখনও ভারী। রাতে রাস্তাটা প্রায় ফাঁকা থাকে। লোকজন বলে ১২টার পর ওখানে কেউ যায় না। কেউ কেউ শপথ করে বলেছে তারা দেখেছে নারী পুরুষেরা হেঁটে যাচ্ছে ধীরে ধীরে, হাতে টিফিন ক্যারিয়ার, কাঁধে ব্যাগ, চোখে শূন্যতা। তারা দেখতে একেবারে সাধারণ মানুষের মতো, কিন্তু হঠাৎ করেই মিলিয়ে যায় বাতাসে। আমি এসব বিশ্বাস করতাম না। আমার কাছে সব ছিল লোকের বানানো কুসংস্কার। তবে গত মাসে সব কিছু পাল্টে গেল। তখন রাত ১২টা ছুঁই ছুঁই, বৃষ্টি হচ্ছিল টুপটাপ। আমি বাইক নিয়ে ফিরছিলাম অফিস থেকে। রাস্তা ভিজে পিচ্ছিল ছিল, কিন্তু আমি চিনি এলাকা। রানা প্লাজার পাশ দিয়ে যাওয়ার সময় বাইকটা কেমন যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। ইঞ্জিন একদম নিস্তব্ধ। আমি গ্যাস দিচ্ছি, স্টার্ট দিচ্ছি, কিছুই কাজ করছে না। বৃষ্টি থেমে গিয়েছিল, শুধু বাতাসে ছিল একটা অদ্ভুত ঠান্ডা ভাব। আমি হেলমেট খুলে চারদিকে তাকালাম। পুরো রাস্তা ফাঁকা, শুধু দূরে একটা ছায়া। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের দিকে মুখ করে। কালো শাড়ি, ভেজা চুল, একদম স্থির। আন্টি, আমি অল্প সাহস করে ডাকলাম। কোনো সাড়া নেই। বাতাসে তার চুল নড়ছে, কিন্তু শরীরটা একটুও না। আমি আবার ডাকলাম, এবার একটু জোরে, আন্টি, কিছু হয়েছে নাকি? ঠিক তখনই সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। একটা মুহূর্তে বুকটা কেঁপে উঠল। মুখটা একদম ফ্যাকাশে, চোখে কালি আর ঠোঁটটা নীলচে। কিন্তু তার হাসিটা হাসি নয়, যেন কষ্টে বাঁকানো মুখ। আমি পিছু হটতে গিয়ে পিছলে পড়ে গেলাম। হাত থেকে মোবাইল পড়ে গিয়ে মাটিতে চূর্ণ হলো। তখন হঠাৎ ওর মুখ থেকে ভেসে এলো একটা ফিসফিসে শব্দ। আমি কাজ শেষ করতে পারিনি। আমার গলা শুকিয়ে গেল। আমি উঠে দাঁড়াতে গিয়েও পারলাম না। ওর পায়ের নিচে তখন কাদা নয়, রক্ত। বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া সেই রক্তের রেখা ধীরে ধীরে আমার দিকে আসছে। হঠাৎ একটা ট্রাকের হর্নের সব কেমন ঝাপসা হয়ে গেল। চোখ মেলতেই দেখি আমি মাঝ রাস্তায় বসে আছি। চারপাশে কিছুই নেই, ওই নারীও না, শুধু আমার বাইকটা পাশে পড়ে আছে, আর গিয়ার হ্যান্ডেলে লেগে আছে রক্তের মতো লাল কাদা। বাড়ি ফিরে সোজা বিছানায় পড়ে গেলাম। ভয়, অবিশ্বাস আর ঠান্ডা ঘামে ভিজে গিয়েছিল শরীর। সেই রাতেই প্রথম স্বপ্নটা দেখলাম। একটা ভাঙা বিল্ডিংয়ের ভেতর আমি হাঁটছি। চারদিক থেকে কেউ বলছে, আমাদের কাজ শেষ হয়নি। সকালে উঠে দেখি হাতে হালকা আঁচড়ের দাগ। কোথা থেকে এলো জানি না, তবে সেই দিন থেকে প্রতিদিন রাত ১২টার পর আমার ঘরে অদ্ভুত আওয়াজ শুনি। কখনো মেশিনের গুনগুন, কখনো সেলাই মেশিনের শব্দ, আর মাঝে মাঝে খুব কাছে কেউ ফিসফিস করে বলে, আমি কাজ শেষ করতে পারিনি। সেই রাতের পর থেকে আমার জীবনের সব কিছু কেমন যেন বদলে গেল। অফিসে মন বসে না। যেই ডেস্কে বসি মনে হয় পেছন থেকে কেউ তাকিয়ে আছে। কাঁধের ওপর ঠান্ডা বাতাসের মতো একটা অনুভূতি, কিন্তু জানালাগুলো সব বন্ধ থাকে। প্রথম কয়েকদিন ভাবলাম মানসিক চাপের কারণে এসব হচ্ছে, তবে যতদিন গড়ালো তত সব কিছু আরও অস্বাভাবিক হয়ে উঠতে লাগলো। রাত ১২টার পর নিয়মিত একটা শব্দ শুনি, টিক টিক টিক, যেন পুরনো সেলাই মেশিন চলছে। আমার মা বলতেন, যেসব মেয়েরা রানা প্লাজার সেই গার্মেন্টসে মারা গিয়েছিল তারা মৃত্যুর পরও যেন কাজ শেষ করতে পারেনি।
হয়তো তাদের আত্মাগুলো আজও সেলাই মেশিনের পাশে বসে আছে, অন্ধকারে, নীরবে। এক রাতে আমি ঠিক করলাম, ভয় পেলেও এই রহস্যটা খুঁজে বের করব। নিজেকে বারবার বললাম, ভয় একটা মানসিক বিষয়, এর বাস্তব অস্তিত্ব নেই। কিন্তু সত্যি বলতে আমি নিজেই তখন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। সেদিন শুক্রবার, বিকেল থেকে বৃষ্টি পড়ছে। আমি ছাদে শুকনো কাপড় তুলতে গিয়েছিলাম। হঠাৎ পাশের ফাঁকা জমির দিকে তাকাতেই বুক কেঁপে উঠল। রানা প্লাজার সেই জায়গায় আলো জ্বলছে, মাঝখানে যেন একটা ছোট ঘর, ভেতরে মেয়েরা বসে কাজ করছে। আলোটা নীলছে, কেমন যেন ভাবসা। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম, আমার বাসার অন্য কেউ কিছু টের পায়নি। আমি মোবাইল বের করে ভিডিও করতে গেলাম, কিন্তু স্ক্রিনে কেবল অন্ধকার। তখনই হাওয়ায় একটা কণ্ঠ ভেসে এলো, বেতনটা তো এখনো পাইনি। আমি স্তব্ধ, বুকে ধুকপোকানি বাড়ছে। একটা মেয়ের চেহারা স্পষ্ট দেখতে পেলাম। সে সেই একই কালো শাড়িওয়ালা নারী, যার মুখে আমি সেদিন রাস্তার ধারে আমি কাজ শেষ করতে পারিনি শুনেছিলাম। তার চোখ এবার সরাসরি আমার দিকে। তবে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমি নড়তে পারছিলাম না, একদম জমে গিয়েছিলাম। হঠাৎ সে এগোতে লাগলো আমার দিকে, ধীরে ধীরে, কাদা মাড়িয়ে। তার প্রতিটি পদক্ষেপে যেন মাটি থেকে উঠছিল রক্তের বুদবুদ। আমি দৌড় দিলাম ঘরে, দরজা বন্ধ করে বুকের ভিতর হাত দিয়ে শ্বাস নিচ্ছিলাম, হাঁপাচ্ছি। মা ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে হৃদয়, মুখটা এমন সাদা কেন? আমি কিছু বললাম না, শুধু বললাম, বাতাসে কিছু পড়েছে মা, মাথা ধরেছে। কিন্তু সেদিন রাতে ঘুম আসেনি। বালিশে মাথা রাখতেই কানে ভেসে এলো মৃদু কান্নার শব্দ, যেন কেউ আমার কানের খুব কাছে দাঁড়িয়ে কাঁদছে। চোখ খুলে দেখি ঘরে কেউ নেই, কিন্তু পরের মুহূর্তে আয়নার ভিতর স্পষ্ট দেখি আমার পেছনে একদল নারী দাঁড়িয়ে আছে। তাদের হাতে সেলাই মেশিনের অংশ, কারো মুখে রক্ত, কারো চোখ নেই। তারা ধীরে ধীরে একসাথে বলছে, আমরা কাজ শেষ করতে পারিনি। আমি চিৎকার করে উঠতেই ঘুম ভেঙে গেল, মাথা ঘামে ভিজে গেছে। ঘড়িতে সময় রাত ৩:১২। কিন্তু ঘুম থেকে ওঠার পরও বুকের ওপর চাপটা ছিল। আমি টের পাচ্ছিলাম যে কেউ যেন আমার ঘরে আছে, শ্বাস নিচ্ছে, ধীরে, ভারী শ্বাস। আমি টেবিলের ল্যাম্প জ্বালাতেই লালুটা দুবার কেঁপে নিভে গেল। তারপর ঘর জুড়ে ছড়িয়ে পড়ল সেলাই মেশিনের শব্দ, টিক 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 টিক। আমি পাগলের মতো লাইট জ্বালাতে গিয়ে দেখি ঘরের এক কোণে পড়ে আছে একটা পুরনো সাদা কাপড়। আমি জানি আমি কখনোই কাপড় ঘরে আনিনি। তার উপর সূচে সুতোয় লেখা, রানা 24/4/13। আমি ভয়ে কাঁপছিলাম, হাত কাঁপছিল এতটাই যে কাপড়টা তুলতেও পারছিলাম না। পরের দিন সকালে দেখি সেই কাপড়টা নেই, মেঝে একদম পরিষ্কার, যেন কিছুই ঘটেনি। কিন্তু আমি জানতাম কিছু একটা আমার ঘরে ঢুকে গেছে, যা আমাকে একা ছাড়বে না। সেদিন বিকেলে অফিস থেকে ফেরার পথে আমার এক পুরনো বন্ধু জুবায়েরের সাথে দেখা হলো। সে সেই সময় রানা প্লাজার উদ্ধার কাজে ছিল। আমার চেহারা দেখে বলল, তুই কেমন ফ্যাকাশে হয়ে গেছিস রে, ঠিক আছিস? আমি একটু থেমে বললাম, জুবায়ের, তুই কখনো মনে করেছিস ওরা এখনো এখানে আছে? সে চুপ করে গেল কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলল, থাকলে অবাক হব না হৃদয়। আমি তো নিজের চোখে দেখেছি অনেকে তখনও নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু উদ্ধার হতে পারেনি, ওরা কাজ শেষ করতে পারেনি। তার মুখে সেই একই কথা শুনে গা শিউরে উঠল। আমি বুঝলাম এই গল্পটা এখন আমার জীবনের অংশ হয়ে গেছে। রাতে জানালা বন্ধ করে বসে থাকলাম অনেকক্ষণ। হঠাৎ বাইরে দেখি ঘন কুয়াশার ভিতর আবার সেই কালো শাড়িওয়ালা নারী দাঁড়িয়ে আছে, চোখে সরাসরি তাকিয়ে আছে আমার জানালার দিকে। আমি সাহস করে পর্দা সরালাম। এবার স্পষ্ট শুনতে পেলাম, হৃদয়, তুই তো শুনছিস না, আমাদের কাজ শেষ করতে সাহায্য কর। রাতগুলো এখন আমার কাছে আগের মতো নয়। ঘুম আসে না, আলো বন্ধ করতে ভয় লাগে। যেই একটু নিঃশব্দ হয়, মনে হয় কেউ পাশের ঘরে হাঁটছে, দরজায় হাত রাখছে। আর সেই মৃদু আওয়াজ, টিক টিক টিক, যেন প্রতি রাতে মনে করিয়ে দিচ্ছে আমি এখন একা নই। আমি ভেবেছিলাম এসব হয়তো মানসিক সমস্যা। তাই একদিন সকালে ঠিক করলাম রানা প্লাজার ধ্বংসস্তূপের পাশে যাব, দেখি
আসলে আমার ভেতরের ভয়টার উৎসটা কোথায়। সেদিন বিকেলে রোদটা মেঘের পেছনে ঢেকেছিল। আমি হাঁটতে হাঁটতে গেলাম সেই জায়গায় যেখানে একসময় হাজারো মানুষের জীবন থেমে গিয়েছিল। এখন ওখানে শুধু নীরবতা, চারপাশে ঘাসে ঢাকা, মাঝে মাঝে ভাঙা লোহার রড চোখে পড়ে। আমি মাটিতে বসে কিছুক্ষণ চুপ করেছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ধীরে ঘুরে তাকাতেই দেখি একটা মেয়ে, বয়স 20-এর কাছাকাছি, পরনে হালকা নীল সালভার কামিজ, চোখে কেমন এক অদ্ভুত গভীরতা, কিন্তু চেহারাটা অচেনা নয়। সে মৃদু হেসে বলল, আপনি ভয় পাচ্ছেন? আমি গলা শুকিয়ে গিয়েছিল, তবু বললাম, না, কিন্তু তুমি এখানে একা? জায়গাটা তো। সে কথা কেটে দিয়ে বলল, আমি এখানে প্রতিদিন আসি। আমার নাম রূপা। রূপা নামটা কেমন যেন কানে বাজল, চেনা লাগে, কিন্তু মনে করতে পারছিলাম না কোথায় শুনেছি। আমি বললাম, তুমি এখানকার নাকি? রূপা চুপ করে মাটির দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে বলল, আমি কাজ করতাম এখানে, উপরের তলায়। আমার বুক কেঁপে উঠল। আমি কিছু বলার আগেই সে মাটির উপর একটা জায়গা দেখিয়ে বলল, এই জায়গাটায় আমার সেলাই মেশিন ছিল। সেদিন সকালে আমি ঠিক এই চেয়ারে বসে কাজ করছিলাম। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। ওর চোখের ভেতর হঠাৎ কেমন এক দূর অতীতের ঝলক দেখলাম। ধুলায় ভরা ফ্যাক্টরি, গরমে ঘামতে থাকা মেয়েরা, আর এক কণ্ঠ, রূপা দ্রুত করো, অর্ডার ডেডলাইন আজই। আমি ব্লিঙ্ক করতেই দেখি সামনে আর কোনো ফ্যাক্টরি নেই, শুধু রূপা দাঁড়িয়ে আছে চুপচাপ। আমি কেঁপে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি বেঁচে গিয়েছিলে? রূপা একটু এসে বলল, সবাই তো বাঁচে না, কেউ কেউ বেঁচে থেকে মরে, কেউ মরেও বেঁচে থাকে। তার কথাগুলো আমার শরীর ঠান্ডা করে দিল। আমি বললাম, তুমি এখন কোথায় থাকো? সে উত্তর না দিয়ে শুধু বলল, আজ রাতে তোমার সঙ্গে একটু দেখা করব হৃদয়। আমি চমকে উঠলাম। আমি তো তাকে আমার নাম বলিনি। তুমি তুমি আমার নাম জানলে কিভাবে? রূপা হালকা হেসে বলল, তুমি সেদিন বাইকে যখন থেমেছিলে, আমি তো তোমার পাশে দাঁড়িয়েছিলাম। আমার মাথা ঘুরে গেল। সেই কি সেই কালো শাড়িওয়ালা নারী? কিন্তু আজ সে নীল পোশাকে, একেবারে সাধারণ দেখাচ্ছে। আমি চোখ ফিরিয়ে আবার তাকাতেই কেউ নেই। রূপা হাওয়ায় মিলিয়ে গেছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। চারপাশে শুধু বাতাসের শব্দ, আর কানে বাজছে সেই একই বাক্য, আজ রাতে দেখা করব। রাত 10টা। আমি ঘরে একা। ঘড়ির কাঁটা ধীরে ধীরে 12টার দিকে এগোচ্ছে। হঠাৎ দরজায় টকটক আওয়াজ। আমি দরজা খুলতেই দেখি রূপা দাঁড়িয়ে আছে, চুল ভেজা, মুখে হাসি, হাতে একটা পুরনো ব্যাগ। তার চোখে কোনো ভয় নেই। তুমি, আমি বলতেই সে ভেতরে ঢুকে গেল। আমি এসেছি তোমার সাহায্য নিতে, আমাদের কাজটা শেষ করতে হবে। আমি স্তব্ধ। তুমি বলতে চাও? রূপা ধীরে ধীরে ব্যাগ খুলে বের করল একটা পুরনো সেলাই মেশিনের হ্যান্ডেল। এটা আমার ছিল, সে বলল। সেদিন ধ্বংসস্তূপের নিচে পড়েছিলাম, আমার হাতটা এই হ্যান্ডেলের নিচে আটকে গিয়েছিল। তার কণ্ঠে কোনো ভয় নেই, কিন্তু চোখে কান্না জমে আছে। আমাদের আত্মার শান্তি পাচ্ছে না হৃদন, রূপা ফিসফিস করে বলল। প্রতিদিন রাত 12টায় আমরা আবার কাজ শুরু করি, কারণ অর্ডারটা অসম্পূর্ণ রয়ে গেছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি তুমি এখনো তাদের সঙ্গে আছো? রূপা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি অন্যদের মতো আটকে পড়িনি। আমি একমাত্র যে কথা বলতে পারি। তুমি আমাদের মুক্তি দিতে পারবে। আমি অবিশ্বাসে বললাম, আমি? কিভাবে? রূপা এগিয়ে এসে আমার চোখের দিকে তাকালো। তার ঠোঁটের কাছে ঠান্ডা বাতাস লাগলো, যেন নিঃশ্বাস জমে গেছে। সে আস্তে বলল, কাল রাতে ধ্বংসস্তূপে চলে আসো হৃদয়, আমরা সবাই অপেক্ষা করব। শুধু তখনই বুঝবে সত্যিটা। তারপর একটা হালকা বাতাস বয়ে গেল। আমি চোখের পলকে দেখলাম রূপা নেই, শুধু মেঝেতে পড়ে আছে সেই পুরনো সেলাই মেশিনের হ্যান্ডেলটা।
আমি ছুতে গেলাম, কিন্তু আঙুল ছোঁয়ার সঙ্গে সঙ্গেই চারদিকে প্রতিধ্বনি হলো, আমাদের কাজ শেষ করো, আমাদের কাজ শেষ করো। সব বাতি নিভে গেল একসাথে, আর অন্ধকারে ভেসে উঠল অসংখ্য নারীর মুখ, যাদের চোখে কষ্ট আর ঠোঁটে একটাই কথা, আমাদের কাজ শেষ করতে সাহায্য করো হৃদয়, আমাদের কাজ শেষ করতে সাহায্য করো। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই জানলাম আমার ভেতর কিছু একটা বদলে গেছে। রূপার মুখটা সারাদিন চোখে ভাসছিল। মনে হচ্ছিল তার বলা প্রতিটি শব্দ আমার মগজে ঘুরে ঘুরে প্রতিধ্বনি দিচ্ছে, আমাদের কাজ শেষ করতে সাহায্য করো হৃদয়। আমি সিদ্ধান্ত নিলাম আর দেরি নয়, রাত নামলেই আমি যাব সেই জায়গায়। রাত 11টা, আকাশে মেঘ, মাঝে মাঝে দূরে বজ্রপাত। আমি টর্চ লাইট আর একটা ছোট ফুলের মালা হাতে বের হলাম। পথটা একদম নীরব। যেই মুহূর্তে রানা প্লাজার ধ্বংসস্তূপের কাছে পৌঁছালাম, চারপাশে কুয়াশা ঘিরে ধরল। কুয়াশার ভেতর বাতাসে হালকা কাপড়ের ঘ্রাণ আর একটানা ফিসফিস শব্দ, আমাদের কাজ শেষ করো। আমি পা বাড়ালাম, মাটিতে পা রাখতেই নিচ থেকে ঠান্ডা একটা স্রোত উঠল পায়ের গোড়ালি বেয়ে। টর্চের আলোয় দেখি মাটিতে কাপড়ের টুকরো, সুতা, ছেঁড়া ট্যাগ আর একটা পুরনো ব্যাগে লেখা রূপা, ফ্লোর 5। আমার বুক কেঁপে উঠল। ঠিক তখনই পেছন থেকে মৃদু একটা কণ্ঠ, তুমি এসেছো হৃদয়। আমি ঘুরে দেখি রূপা দাঁড়িয়ে আছে, চোখে নরম হাসি, কিন্তু মুখটা অদ্ভুত ফ্যাকাশে। তার চারপাশে হঠাৎ ধীরে ধীরে আরও ছায়া দেখা দিল, একজন, দুজন, তারপর অসংখ্য নারী পুরুষ। তাদের সবার শরীরে কাদা মাখা, কেউ কারো হাত ধরে আছে, কেউ আবার সেলাই মেশিনের অংশ হাতে নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি কাঁপতে কাঁপতে বললাম, তোমরা আমাকে এখানে কেন ডাকলে? রূপা এগিয়ে এলো এক পা, তার কণ্ঠে শান্ত বিষাদ। আমরা কেউ বাড়ি ফিরতে পারিনি হৃদয়, সেদিন সকালটা ছিল শেষ সকাল। আমরা ভাবছিলাম কাজটা শেষ করে বেতন নিয়ে ঈদের জামা কিনব, কিন্তু তারপর তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরল। অবাক হয়ে দেখি সেই অশ্রু মাটিতে পড়েই রক্তে পরিণত হলো। আমরা থেমে গেছি ওখানেই। সে বলল, তুমি একমাত্র যে আমাদের কথা শুনতে পারছো, আমাদের শেষ কাজটা শেষ করো। আমি স্তব্ধ হয়ে গেলাম, কিন্তু আমি কি করতে পারি? রূপা হাত বাড়িয়ে আমার দিকে একটা সাদা কাপড় দিল। এই কাপড়টা আমরা শেষ করতে পারিনি হৃদয়, এতে সেলাইয়ের শেষ দাগটা টানো, তাহলেই আমরা শান্তি পাব। আমি কাপড়টা নিলাম। টর্চের আলো নিভে গেল, চারপাশে ঘন অন্ধকার, শুধু দূরে শত শত সেলাই মেশিনের একসাথে চলার শব্দ, টিক 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 টিক। আমি হাঁটু গেড়ে বসে কাপড়ের ওপর সেলাইয়ের শেষ দাগটা টানতে লাগলাম কাপা হাতে। প্রতিবার সুতা টানার সঙ্গে সঙ্গে বাতাসে যেন কান্নার শব্দ কমে যাচ্ছিল। শেষ সেলাইটা টানতেই হঠাৎ চারপাশে এক অদ্ভুত আলোর ঝলকানি। আমি চোখ ঢেকে রাখলাম। তারপর দেখি রূপা দাঁড়িয়ে আছে আমার সামনে, মুখে প্রশান্তির হাসি। তার পিছনে দাঁড়িয়ে আছে সব আত্মারা, তাদের সবার মুখে প্রশান্তি, চোখে আলো। রূপা বলল, ধন্যবাদ হৃদয়, তুমি আমাদের মুক্তি দিলে। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখন কোথায় যাবে? সে হেসে বলল, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। কিন্তু এখন ভয় পেও না হৃদয়, আমরা তোমার পাশে ছিলাম শুধু মুক্তি চাইতে, ক্ষতি করতে নয়। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখন বাতাসে ঘূর্ণি উঠল, আর এক এক করে সব মুখ মিলিয়ে গেল আলোয়। রূপার মুখটা ধীরে ধীরে ফিকে হয়ে গেল, শুধু কানে ভেসে এলো শেষ কথা, যখনই কেউ অন্যায়ভাবে কষ্ট পাবে, আমরা আবার ফিরব। সকালে সূর্যের আলোয় যখন চোখ খুললাম, দেখি আমি ধ্বংসস্তূপের মাঝখানে মাটিতে শুয়ে আছি। চারপাশে কেউ নেই, শুধু এক কোণে সাদা কাপড়টা পড়ে আছে, যেটা আমি রাতে সেলাই করেছিলাম। আমি কাছে গিয়ে দেখি কাপড়ের একপাশে সূচে সেলাই করা আছে 4টি শব্দ, আমরা এখন শান্তিতে আছি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।